গল্পের শুরুতেই আমরা লি সাংসান নামের একটি মেয়েকে দেখতে পাই। আর সে গু ইয়ালিন নামের একটি স্মার্ট ছেলের সঙ্গে ধাক্কা খায় আর সঙ্গে সঙ্গে তাকে অফার করে বসে এই রাতটা তার সঙ্গে কাটাবে কিনা। ছেলেটিও তখন তার প্রপোজালে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং তারা রোমান্টিক একটা নাইট স্পেন্ড করে। পরদিন সকালে তাদের ঘুম ভাঙলে লি সাংসান গু ইয়ালিনকে একটা কার্ড দিয়ে বলে, এখানে 1 লাখ টাকা আছে। কাল রাতে তুমি আমাকে স্যাটিসফাই করেছো, তার বিনিময় হিসেবে আমি এই টাকাটা তোমাকে দিতে চাই। কিন্তু গু ইয়ালিন তার টাকাটা ধরে না, বরং তার সাথে আরও একটু সময় থেকে যাওয়ার জন্য বলে। স্যাংসাং তখন বলে তার হাজব্যান্ড তার জন্য বাসায় অপেক্ষা করছে, তাই তাকে এখনই বাসায় ফিরতে হবে। আর বলে আমাদের এখানেই দেখা শেষ, আর কখনোই আমাদের দেখা হবে না, আর যোগাযোগ করারও চেষ্টা করবে না। এরপর লি সাংসাং যখন বাসায় ফিরে আসে তার হাজব্যান্ড তার জন্য ওয়েট করছিল। লি সাংসাং এর হাজব্যান্ডের নাম চেনেউ। চেনেউ তাকে বলছিল, তুমি সারা রাত কোথায় ছিলে? আমি তোমার জন্য সারা রাত ওয়েট করেছি। তবে তুমি এমন ভেবো না যে আমি তোমাকে ভালোবাসি বলে ওয়েট করেছি। আমি শুধু জিয়াওকেই ভালোবাসি। তোমার বাবা আমার দাদুর জীবন বাঁচিয়েছিল বলে আমি সেই ঋণ শোধ করার জন্যই বাধ্য হয়ে তোমাকে শুধু বিয়ে করেছি দাদুর কথাই। তোমার মা একজন হার্টের পেশেন্ট, আর তোমাকে আমি জায়গা না দিলে তুমি এতদিন কুকুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। এসব কিছু বলে তার হাজব্যান্ড সেখান থেকে চলে যায়। এরপর লি সাংসাং এর কাশি হয় এবং তার কাশির সঙ্গে আমরা ব্লাড দেখতে পাই। একটু পরেই আমরা জানতে পারবো লি সাংসাং এর আসলে কি হতে চলেছে। গু ইয়ালিন গু ফ্যামিলির একমাত্র ক্রাউন প্রিন্স। সে তার অফিসে বসে লি সাংসাং এর সঙ্গে কাটানো মধুর মুহূর্তগুলো মনে করছিল। আর তখনই তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে, বস কি দিবা স্বপ্ন দেখছো অফিসে বসে বসে? অ্যাসিস্ট্যান্ট তাকে লি সাংসাং এর ব্যাপারে সকল ইনফরমেশন কালেক্ট করে এনে দেয়। লি সাংসাং একজন বিবাহিত মেয়ে, সে চেনিউয়ের ওয়াইফ। লি সাংসাং এর বাবা চেনিউর দাদুকে বাঁচাতে গিয়ে মারা যায়, আর লি সাংসাং এর মা এখন হার্টের পেশেন্ট। আর লি সাংসাং এর একটা ভাই আছে যে কিনা জুয়া খেলায় আসক্ত। গু ইয়ালিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি কি তোমার স্যালারি বাড়াতে চাও? তাহলে আমাকে আইডিয়া দাও বিবাহিত মেয়েকে কিভাবে পটাতে হয় আর কিভাবে ইমপ্রেস করব, যাতে সে তার হাজব্যান্ডকে ডিভোর্স করে আমাকে বিয়ে করে। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে আইডিয়া দেয়। আজকে চেনুর বার্থডে, আর তার গার্লফ্রেন্ডও সেখানে ছিল। চেনুয়ের গার্লফ্রেন্ড জিয়াও তাকে বলছিল, তুমি আমাকে দামি গাড়ি গিফট করেছো বলে লি সাংসাংকে হিংসা করে এই পার্টিতে আসছে না। জিয়াও তাকে আরও বলে, তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে তুমি লি সাংসাংকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। চেনু তখন জিয়াওকে সান্ত্বনা দিয়ে বলে, হ্যাঁ আমি লি সাংসাংকে খুব শীঘ্রই ডিভোর্স করতে চাই, এরপর আমি তোমাকে বিয়ে করব। আর তখনই লি সাংসাং একটা হট ড্রেস পরে বিউটিফুল লুকে সেখানে চলে আসে। চেনেও লি সাংসাংকে বলছিল, তুমি এমন ড্রেস কিভাবে পরতে পারো? লি সাংসাং তাকে বলে, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজড গিফট আছে, আমি সেটা তোমাকে দিতে চাই। এরপর লি সাংসাং যখন কিছু একটা বলতে যাচ্ছিল, চেনেও ভাবছিল কোনো অঘটন হয়তো ঘটাতে পারে। লি সাংসাং তখন বলে, আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে আর সবসময় আমাকে প্রোটেক্ট করে, তাই আমিও তার জন্য একটা সারপ্রাইজড গিফট দিতে চাই। লি সাংসাং একটা লোককে মাইকের সামনে এসে কিছু বলার জন্য বলে, আর লোকটি এসে তখন চেনুকে ধন্যবাদ জানায় যে $80 মিলিয়ন একটা গাড়ি বিক্রি করার টাকা তার এতিমখানায় দান করার জন্য। আর এই কথা শোনার পর চেনু তো একদম শকড হয়ে যায়। সে ভাবছিল এই টাকা তো সে দেয়নি, আর জিয়াও তো তখন ভাবছিল $80 মিলিয়ন লি সাংসাংকে দিয়েছে। সে তো বিশ্বাসই করতে পারছিল না। তখন ওই লোকটি এসে তাকে ওই প্রমাণটা দেখিয়ে দেয়। এমন একটি ভালো খবর শুনে সেখানকার সবাই তো অনেক খুশি হয়েছিল, আর সবাই চেনুকে ধন্যবাদ জানাচ্ছিল। চেনু তাকে বলে, তুমি সেই গাড়িটা বিক্রি করে এতিমখানায় টাকা দিয়ে দিয়েছো? লি সাংসাং তখন তাকে বলে, হ্যাঁ আমি তোমার ভালো কাজের পুণ্য সঞ্চার করে রাখতে চাই। চেনু তাকে বলে, তুমি আজকে এমন হট ড্রেস পরেছো, ভাবছো তোমাকে আকর্ষণীয় দেখাচ্ছে, কিন্তু মোটেও না। তুমি এমন হট লুকে অন্য ছেলেদেরকে তোমার প্রতি আকৃষ্ট করতে চাও, কিন্তু এটা ভেবো না ছেলেরা পাগল হয়নি যে তোমার মতো মেয়ের প্রতি আকৃষ্ট হবে। তোমাকে কেউ পছন্দ করবে না। আর তখনই সেখানে গু ইয়ালিন চলে আসে। লি সাংসাং তখন তার কাছে গিয়ে চুপি চুপি বলে, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিতে চাই, প্লিজ তুমি আমার বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করো। চেনু তখন স্যাংসাংকে বলে, তুমি পাগল হয়ে গেছো, যেমন তেমন ছেলেকে ধরে তোমার বয়ফ্রেন্ড করে নিচ্ছ। জিয়াও তাকে বলে, তোমার সেলফ রেসপেক্ট ডিগনিটি এসব কি কিছুই নেই? স্যাংসাং তখন বলে, সে যেমন তেমন ছেলে নয়, সে গু ফ্যামিলির একমাত্র ক্রাউন প্রিন্স, ওর নাম গু ইয়ানলিন। এরপর স্যাংসাং তার খুব কাছে এসে আবারও চুপি চুপি বলে, আমি শুনেছি ক্রাউন প্রিন্স সবেমাত্র দেশে ফিরে এসেছে, কিন্তু তার ফেস কেউ দেখেনি, তাই তুমি গু ইয়ানলিন হওয়ার অ্যাক্টিং করে যাও। চেনু তখন তাকে বলে, তুমি কি সত্যি ক্রাউন প্রিন্স গু ইয়ানলিন? আমি শুনেছি সে সবেমাত্র দেশে ফিরে এসেছে, কিন্তু কেউ এখনো তাকে দেখেনি। তারা কথা বলছিল, এমন সময় হঠাৎ করে গু ইয়ানলিনের একটা অ্যাসিস্ট্যান্ট তাকে ডাকতে চলে আসে। চেনু তখন জিয়াওকে চুপি চুপি বলছিল, এই অ্যাসিস্ট্যান্টকে আমি এর আগেও গু ফ্যামিলিতে দেখেছি, তাহলে সে যে গু ইয়ানলিন দাবি করছে এটাই ঠিক।
জিয়াও তখন বলে, গুইয়ানলিন তাহলে সত্যি কি শ্যাংশ্যাংয়ের বয়ফ্রেন্ড? আর শ্যাংসাঙ্গ তো তখন সারপ্রাইজড হয়ে যায় যে তাকে গু ফ্যামিলির প্রিন্স হওয়ার অ্যাক্টিং করতে বলছে, সে কি সত্যি গু ফ্যামিলির প্রিন্স? তখন গুইয়ানলিন তার আসল পরিচয়টা গোপন রেখে বলে, আমার নাম গুলিন, আর সে আমার কাজিন। আসলে একটা কাজের জন্য সে আমাকে এখানে ডাকতে এসেছে। গু ইয়ানলিনকে গু ফ্যামিলির প্রিন্স ভেবে চেনুতে এবার তার সাথে কথা বলতে আসছিল, কিন্তু গু ইয়ানলিন তখন তাকে পাত্তাই দেয় না, তাকে ইগনোর করে যায়। চেনু শ্যাংশ্যাংকে গু ইয়ানলিনের সামনে থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন শ্যাংশ্যাং তো যেতেই চায় না, সে বলে সে সত্যিই আমার বয়ফ্রেন্ড। চেনু তখন তাকে বলে, তুমি যদি গু পরিবারকে অপমান করো এবং জিয়াও পরিবারের সমস্যা করো তাহলে দাদুও তোমাকে রক্ষা করতে পারবে না। জিয়াও তখন চালাকি করে বলে, তোমরা যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাহলে আমাদেরকে সেটার প্রমাণ দেখাও। শ্যাংশ্যাং তখন গু ইয়ালেনকে সত্য বয়ফ্রেন্ড প্রমাণ করার জন্য তাকে কিস করতে বলে। শ্যাংশ্যাং গু ইয়ালেনকে বলে, আমি তোমার পাওনাটা আরো বেশি বাড়িয়ে দিব, তাও তুমি আমাকে কিস করো। গু ইয়ানলিন তখন তাকে বলে, এই পাবলিক পারফরমেন্সের জন্য তোমার পাওনাটা আরো বেশি দিতে হবে আমাকে। গু ইয়ানলিন তখন সত্যি শ্যাংশ্যাংকে কিস করতে থাকে, আর তারা তো অবাক হয়ে যায়। চেনিউ তখন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, আর জিয়াও তার পিছনে পিছনে ছুটতে থাকে। এরপর তারা সবাই চলে গেলে গু ইয়ানলিন বলে, দ্য শো ইজ ওভার। লি শ্যাংশ্যাং তাকে কার্ড দিয়ে বলে, এখানে 1,00,000 টাকা আছে, এটা তোমার কাছে রাখো, আর বাকি টাকাটা আমি পরে তোমাকে দিয়ে দিব। গু ইয়ানলিন তখন বলে, বেবি, প্রতিটা ট্রেডের নিজস্ব নিয়ম আছে, আমাদের কাজের ধারায় আমরা আইওইউএস গ্রহণ করি না। একটু পরেই শ্যাংশ্যাংয়ের কাছে তার মায়ের কল আসে। তার মা তাকে বলে তার ভাই জুয়া খেলায় হেরে গিয়েছে বলে কিছু লোক তাকে আটকে রেখেছে, তাই শ্যাংশ্যাংকে বলে টাকা দিয়ে ছাড়িয়ে আনতে। শ্যাংশ্যাংকে তো এবার ভীষণ টাকার প্রয়োজন। তার মা বলে, তোমার ভাইকে সেভ করার দায়িত্ব তোমার। শ্যাংশ্যাং তখন বলে, আমার কাছে কোনোই টাকা নেই। তখন তার মা বলে জেনুয়ের থেকে তাকে টাকা নিয়ে বাঁচাতে। শ্যাংশ্যাং তার মাকে বলে, সে শুধু আমাকেই বিয়ে করেছে, আমার গোটা ফ্যামিলিকে করেনি। শ্যাংশ্যাং মনে মনে ভাবছিল, হাজব্যান্ডের ভালোবাসা থেকে বঞ্চিত ওয়াইফ, এদিকে জুয়ায় আসক্ত ভাই, আর ওইদিকে অসুস্থ মা, আমার জীবনে বেঁচে থাকার কোনো মানেই হয় না। শ্যাংশ্যাংয়ের ভাইকে যখন কিছু লোকেরা আটকে রাখে তখন তার ভাই বারবার বলছিল, আমার বোন আমাকে নিশ্চয়ই বাঁচাতে আসবে, সে আসলেই তোমাদের পাওনা টাকাটা দিয়ে দিবে। আমার বোনের হাজব্যান্ড অনেক বড় একটা সিইও। আর তখনই শ্যাংশ্যাং সেখানে হাজির হয়ে যায়। তখন তার ভাই বলে, এই তো আমার বোন চলে এসেছে, এবার তোমাদের পাওনা টাকাটা দিয়ে দিবে। স্যাংস্যাং তার ভাইকে বলে, আমি কোনো টাকা আনিনি, কারণ আমি মিস্টার সেনুকে এখন ডিভোর্স দিতে চলেছি। ওই লোকগুলো তখন বলছিল তার বোনকে বিক্রি করলে 10,00,000 টাকা পাওয়া যাবে। তখন তার ভাই বলছিল, আমার বোন শুধু সুন্দরী নয়, সে ভার্জিনও, তাকে বিক্রি করলে 10,00,000 টাকার বেশি পাওয়া যাবে, কারণ আমার বোনের মিস্টার চেনুর সাথে বিয়ে হলেও তাদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নাই, তারা ডিভোর্স করতে চায়। শ্যাংশ্যাংয়ের ভাই তাদের কাছে রিকোয়েস্ট করে বলে, এবার আমাকে ছেড়ে দিন। গুয়ানলিন শ্যাংশ্যাংকে কল দেয়। এরপর সে জানতে পারে শ্যাংশ্যাংয়ের বিপদ হয়েছে। এরপর তারা পুলিশ নিয়ে সেখানে চলে যায়। শ্যাংশ্যাং গুই ইয়ারলিনের স্টাফদের সকলের একই রকম পোশাক দেখে তাদেরকে জিজ্ঞেস করে তারা সবাই কেন একই রকম ড্রেস পরে আছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আজ আমার বার্থডে, তাই আমার ইচ্ছে ছিল সবাই যেন একই ড্রেস পরে আমার বার্থডে সেলিব্রেট করে। এখানে অ্যাসিস্ট্যান্ট গু ইয়ানলিনকে বাঁচিয়ে দেয়, কারণ শ্যাংশ্যাং এখনও জানে না সে সত্যিই প্রিন্স, আর এর জন্য গু ইয়ানলিন তার অ্যাসিস্ট্যান্টকে ধন্যবাদ জানায়। শ্যাংশ্যাং তখন গু ইয়ানলিনকে দেখে বলে, আমি তোমার টাকা খুব শীঘ্রই শোধ করে দিব। গু ইয়ানলিন তখন তাকে বলে, আমার ঋণ পরিশোধ করার জন্য তোমার টাকা যথেষ্ট নয়, আমি তোমাকেই চাই। এ বলে গু ইয়ানলিন শ্যাংশ্যাংয়ের হাতটা ধরে তার কাছে টেনে নেয়। এরপর গু ইয়ানলিন শ্যাংশ্যাংকে কিস করতে থাকে, আর শ্যাংশ্যাং তাকে বলে, তোমার কাছে একটা অনুরোধ, তুমি আমার শরীরে কোনো মার্ক করে দিও না, কারণ আমি আজকে দাদুর সাথে দেখা করতে যাব। আর এদিকে চেনেও জিয়াবকে বলছিল, শ্যাংশ্যাং আমাদেরকে বোকা বানিয়েছে, ও নিশ্চয় গু ফ্যামিলির প্রিন্স নয়। জিয়াও তাকে বলছিল, তুমি কবে শ্যাংশ্যাংকে ডিভোর্স করতে চাও? চেনু তখন বলছিল, এটা সঠিক সময় নয়, আগে দাদুকে ম্যানেজ করে নিই। এরপর শ্যাংশ্যাংয়ের কাছে একটা কল আসে। সে গুইয়ানলিনকে বলে, এখনই আমায় বাসায় যেতে হবে। সে গুইয়ানলিনকে বলে, আমি আর আমার হাজব্যান্ডের মধ্যে খুব ভালো একটা রিলেশনশিপ আছে। গুইয়ানলিন তখন তাকে বলে, সত্যি কি তাই? তাহলে তুমি তোমার হাজব্যান্ডের সামনে আমাকে সেদিন কিস করেছিলে কেন? শ্যাংশ্যাং তখন বলে, সেটা শুধু আমার হাজব্যান্ডকে জেলাস ফিল করানোর জন্য, যাতে সে আমার প্রতি আকৃষ্ট হয়। সে আরও বলে, আমি তাকে এখন ডিভোর্স দেওয়ারও প্ল্যান করছি না। আসলে সে গুইয়ানলিনকে এই কথাগুলো বলে যেন সে তার প্রতি দুর্বল হয়ে না পড়ে। এরপর শ্যাংশ্যাং দাদুর সাথে দেখা করতে আসে দাদুর পছন্দের পাইনাপেল কেক নিয়ে। চেনিউ শ্যাংশ্যাংকে বকা দিতে আসলে তার দাদু উল্টে চেনিউকেই বকা দেয়। দাদু তাকে বকা দিয়ে বলে, তুমি তো দায়িত্বজ্ঞানহীন একটা ছেলে, তুমি সবসময় শ্যাংশ্যাংকে টর্চার করো, আর তোমার জন্য আজ বিজনেসটাও শেষ হওয়ার পথে। চেনু তখন মনে মনে বলছিল, দাদু নিজের নাতির থেকেও শ্যাংশ্যাংকেই বেশি ভালোবাসে। দাদু চেনুকে বকা দিতে গিয়ে এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়ে এবং বুকে ব্যথা অনুভব করে।
দাদু চেনুকে বলে, তুমি কি কখনো জানতে চেয়েছো আমার কি প্রয়োজন, আমার কি লাগবে, আমি কি খেতে চাই? শ্যাংশ্যাং আমার জন্য একটা ভালো দোকান থেকে ফ্রেশ পাইনাপেল কেক নিয়ে এসেছে, যেটা তুমি কখনোই খুঁজে পাবে না। এরপর দাদু শ্যাংশ্যাংয়ের সঙ্গে একা একা কথা বলছিল যে জিয়ান ফ্যামিলিতে বিয়ে হয়ে তার জীবনটা শেষ হয়ে গেছে। এই জিয়ান ফ্যামিলি তার সাথে অনেক অন্যায় করেছে। তোমার বাবা আমার জীবন বাঁচাতে গিয়ে সে নিজেই মরে গেছে, এজন্য আমি লি ফ্যামিলিকে অ্যাপ্রিসিয়েট করি। এখন আমি আবারও তোমার কাছে একটা ভিক্ষা চাই। লি শ্যাংশ্যাং তখন বলে, ভিক্ষা বলবেন না। দাদু শ্যাংশ্যাংকে বলে, তুমি আরেকটি বার চেনুকে চান্স দাও, তার লাইফে তুমি থেকে যাও। আসলে জিয়াও 7 বছর আগে চেনুকে আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল, এজন্য সে জিয়াওর প্রতি আসক্ত। তখন শ্যাংশ্যাংয়ের সে 7 বছর আগের কথা মনে হয়ে যায়। শ্যাংশ্যাং বুঝতে পারে সেই আগুন থেকে তাকে বাঁচিয়েছিল, জিয়াও নয়। এরপর শ্যাংশ্যাং তার দাদুর দেওয়া কথা রক্ষা করার জন্য সে চেনুয়ের রুমে তার সাথে থাকতে আসে। চেনু শ্যাংশ্যাংকে দেখে বলে, তুমি ভেবো না, দাদু তোমাকে এই রুমে থাকতে বলেছে বলে আমি তোমাকে টাচ করব। তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি যদি অন্য লোকের সাথে শুয়েও আসো তাতেও আমার কিচ্ছু যায় আসে না। শ্যাংশ্যাং তখন তাকে বলে, 7 বছর আগে আগুনে পুড়ে যাওয়া থেকে আমিই তোমাকে বাঁচিয়েছিলাম, জিয়াও বাঁচায়নি। কিন্তু চেনু তো এই কথাটা বিশ্বাসই করছিল না। সে বলছিল, অন্য কারো ভালো কর্মের ক্রেডিট তুমি নিতে চাও? চেনু বলছিল, যে আমার জীবন বাঁচিয়েছে আমি তার প্রতি ঋণী, শুধু আমি তাকেই ভালোবাসতে চাই। আর তখনই জিয়াও চেনুকে ফোন করে এবং তারা ভিডিও কলে কথা বলে। জিয়াও চেনুকে বলছিল, আজকে তো তুমি শ্যাংশ্যাংয়ের সাথে রাতে থাকছো, তুমি তাকে খবরদার স্পর্শ করবে না। চেনু তখন জিয়াওকে বলে, তুমি টেনশন করো না, আমি তাকে ব্যালকনিতে ঘুমাতে দেব। আর এদিকে শ্যাংশ্যাংয়ের কাছেও গু ইয়ালিন ফোন করে, তাকে বলে, তুমি এখন কোথায় আছো? তখন সে বলে, আমি এখন আমার হাজব্যান্ডের সাথে আছি, তুমি আমার সাথে আর কথা বলার চেষ্টা করবে না। চেনু শ্যাংশ্যাংয়ের বিছানা আর বালিশটা তার বেলকনিতে ফেলে দিয়ে যায় আর বলে, আজ রাতে তুমি এখানেই ঘুমাবে। শ্যাংশ্যাং তো তখন মনে অনেক কষ্ট পায়। এরপর জিয়াওয়ের বার্থডে পার্টিতে চেনু শ্যাংশ্যাংকে নিয়ে আসে। তখন সে জিজ্ঞেস করে, তুমি কেন শ্যাংশ্যাংকে এখানে নিয়ে এসেছো? চেনু বলে, দাদুর জন্য বাধ্য হয়ে নিয়ে আসতেই হয়েছে ওকে। জিয়াওয়ের একটা ফ্রেন্ড এসে তো শ্যাংশ্যাংকে অনেক অপমান করছিল। সে বলছিল, তুমি কেন চেনু এবং জিয়ার সম্পর্কের মধ্যে আছো? তুমি না থাকলে তারা এখন বিয়ে করে নিতে পারতো। তোমার কি লজ্জা করে না? শুধু তোমার জন্য তাদের লাইফটা হার্মফুল হচ্ছে। আর তুমি তো তোমার বাবার জীবনের বিনিময়ে তুমি জিয়ান ফ্যামিলিতে ঢুকেছো। শ্যাংশ্যাং তখন রেগে গিয়ে জিয়াওয়ের ফ্রেন্ডকে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, আমার বাবা মার সম্পর্কে আর একটা কথাও বলবে না। আর বলে, আমার বাবাকে নিয়ে কথা বললে আমি তা সহ্য করব না। চেনু তখন শ্যাংশ্যাংকে জিয়াওয়ের ফ্রেন্ডের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু শ্যাংশ্যাং তো ক্ষমা চায় না। সে বলে, আমি এমন কোনো অপরাধ করিনি যে আমি তার জন্য তার কাছে ক্ষমা চাইবো। জিয়াও তখন তাকে বলে, তুমি এখনো নীল ডাউন দিচ্ছ না কেন? লি শ্যাংশ্যাং তখন রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তার মাথাটা কেমন যেন করছিল, কারণ সে ড্রিঙ্কস করেছিল আর সেই ড্রিঙ্কসের মধ্যে ওষুধ মেশানো ছিল। আর তখনই একটা খারাপ লোক এসে শ্যাংশ্যাংকে অ্যাটাক করে আর গু ইয়ানলিন তা দেখে নেয়। কিন্তু গু ইয়ানলিন তখন স্পষ্ট বুঝতে পারে না যে সেটা শ্যাংশ্যাংয়ে ছিল, কারণ সে ভেবেছিল অন্য কোনো মেয়ে হবে। ওই লোকটি যখন শ্যাংশ্যাংকে বিরক্ত করছিল, শ্যাংশ্যাং ওই লোকটিকে একটা লাথি মেরে দেয়। গু ইয়ানলিন রুমের মধ্যে এসে তাদেরকে এই অবস্থায় দেখতে পেয়ে সে ভেবেছিল তারা হয়তো একান্তেও টাইম পাস করছে। এরপর সে সরি বলে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু একটু পরেই আবার শব্দ শুনতে পায় রুমের ভেতরে। গু ইয়ানলিন ওই লোকটিকে ব্ল্যাকমেল করে তার থেকে তথ্য নিচ্ছিল যে কে তাকে এখানে পাঠিয়েছে। তখন সে জিয়াওয়ের নাম বলে দেয় আর গু ইয়ানলিন আবারও রুমের ভেতরে আসে। গু ইয়ানলিন তো শ্যাংশ্যাংকে তার ক্লোজ করে নেওয়ার চেষ্টা করছিল। আর জিয়াও তো এদিকে মনে মনে ভাবছিল যে এতক্ষণ ওই লোকটি নিশ্চয়ই শ্যাংশ্যাংয়ের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে। তাই তারা চেনুকে নিয়ে ওই রুমের গেটের সামনে আসে, কিন্তু শ্যাংশ্যাং তো দরজাই খুলছিল না। সে বারবার শ্যাংশ্যাংকে দরজাটা খুলতে বলে, কিন্তু দরজা না খুললে সে লাথি মেরে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করে। আর ভেতরে ঢুকে তারা যা দেখে সেটা দেখে তো তারা সবাই অবাক হয়ে যায়। দেখে শ্যাংশ্যাং একাই বসেছিল, ভেতরে কেউই ছিল না। উল্টে তারাই কেস খেয়ে যায়। শ্যাংশ্যাং পুলিশকে আসতে বলে আর পুলিশ এসে জিয়াওকে গ্রেপ্তার করে নিয়ে যায়। চেনু তখন শ্যাংশ্যাংকে বকা দেয় যে তুমি কেন এটা করেছো। এদিকে গু ইয়ালিনের কাছে একটা লোককে তুলে নিয়ে আসা হয়। গু ইয়ালিনের বাবা যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল সেখানে এই ড্রাইভারটা ছিল। গু ইয়ানলিন তাকে 18 বছর আগের গাড়ি অ্যাক্সিডেন্টের ঘটনাটি বলতে বলে, কিন্তু ড্রাইভারটি বলে, আমি কিছুই জানি না। আমার গু ইয়ানলিন তখন তাকে আঘাত করতে বলে। তখন ড্রাইভারটি বলে দেয় যে একটা লোক আমাকে এই কাজটি করতে বাধ্য করে। সে আমাকে কিছু টাকা দিয়েছিল এবং বলেছিল যে আমি তাকে যেন গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে দিই। গু ইয়ানলিন তখন তাকে বলে, লোকটি কে ছিল? ড্রাইভার তখন বলে, আমি তাকে দেখিনি, তবে তার গলার ভয়েসটা চিনতে পারবো। এরপর গু ইয়ানলিন শ্যাংশ্যাংয়ের কাছে আসে,
কিন্তু শ্যাংশাং গু ইয়ানলিনের হাতে রক্ত দেখে বলে এটা কিসের রক্ত। তখন সে বলে হাতে একটু আঘাত পেয়েছি। আর শ্যাংশাং তখন তার হাতটাতে ফু দিয়ে দেয়। তখন তার ছোটবেলার স্মৃতি মনে হয়ে যায়। 18 বছর আগে একটা 6 বছরের ছোট্ট মেয়ে গু ইয়ানলিনকে প্রমিস করেছিল যে সে বড় হলে তাকে বিয়ে করবে। জিয়াও চেনউকে বলছিল শ্যাংশাং মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়েছে। এরপর শ্যাংশাং আর গু ইয়ানলিনকে তারা একটা রেস্টুরেন্টের মধ্যে দেখতে পায়। চেনউ শ্যাংশাংকে বলে তোমার মনে রাখা উচিত যে তুমি কারো ওয়াইফ, আর তুমি অন্য একটা ছেলের সাথে রেস্টুরেন্টে এসেছো। তোমার সাহস হয় কি করে? তুমি এখনই আমার সঙ্গে বাড়িতে যাবে। গুইয়ানলিন তখন তাকে বলে সে তোমার সঙ্গে যাবে না, সে আমার সাথেই থাকতে চায়, তুমি ফোর্স করে তাকে নিয়ে যেতে পারো না। চেনউ তখন তাকে বলে তুমি কার সঙ্গে থাকতে চাও। শ্যাংশাং তখন তার মায়ের চিকিৎসার কথা ভেবে সে চেনউর সাথেই যেতে চায়। তারা দুজন চলে গেলে জিয়াও আর গুইয়ানলিন দুজনেরইতেও মন খারাপ হয়ে যায়। শ্যাংশাং তাকে বলে তুমি কেন আমাকে সেখান থেকে জোর করে নিয়ে এসেছো। শ্যাংশাং বলে আমি অন্য কোনো পুরুষের সাথে শুয়ে আসলেও তো তোমার তেমন কিছুই যায় আসে না, তাহলে কেন তুমি সেখান থেকে আমাকে নিয়ে এসেছো। চেনেও বলে তোমার এত ইচ্ছা অন্য পুরুষকে তোমার প্রতি আসক্ত করা, তাহলে এখন আমি তোমার সেই অভাবটাই পূরণ করতে চাই। এ বলে সে শ্যাংশাংয়ের ক্লোজ হতে চায়। আর তখনই সেখানে জিয়াও চলে আসে। জিয়াওকে দেখা মাত্রই সে দ্রুত শ্যাংশাংকে ছেড়ে দিয়ে জিয়াওয়ের কাছে চলে আসে আর বলে যে বিশ্বাস করো আমি এসব কিছু করতে চাইনি, ওই আমাকে ফোর্স করেছে। শ্যাংশাং তখন চেনুকে বলে তুমি এমন মিথ্যে কথা কিভাবে বলতে পারছো। জিয়াও চেনুকে প্রমিস করতে বলে যে ভবিষ্যতে সে যেন আর শ্যাংশাংকে স্পর্শ না করে। চেনু তো জিয়াওর কথা মতো প্রমিস করে নেয়। শ্যাংশাং যখন জিয়াওকে একা দেখতে পাচ্ছিল তখন তাকে বলছিল তুমি কি ভেবেছো চেনু তোমাকে ভালোবাসে। আসলে চেনু তাকেই ভালোবাসে যে তাকে 7 বছর আগে আগুন থেকে বাঁচিয়েছিল। আর তুমি তো সত্যিকার অর্থে চেনুকে ভালোবাসো না, তুমি তার টাকা পয়সা আর ধন সম্পত্তির লোভে তার পেছনে পড়ে আছো। আমি চেনুকে আগুন থেকে বাঁচিয়েছিলাম, অথচ সেই ক্রেডিটটা তুমি নিয়েছো। আর তুমি দাদুর কাছ থেকে চেনুয়ের জীবন বাঁচার বিনিময়ে 10 লাখ টাকা নিয়েছো। এরপর শ্যাংশাং যখন চেনুয়ের বাড়ি থেকে বের হয়ে যায় তখন গু ইয়ানলিন তার কাছে ফোন দেয়। শ্যাংশাং গু ইয়ানলিনের ফোন রিসিভ করলে তাকে জিজ্ঞেস করে সে কোথায় আছে। তখন সে বলে আমি আমার হাজব্যান্ডের বাসায় আছি। গু ইয়ানলিন তো কথা বলতে বলতে ঠিক তার সামনে চলে আসে। তখন বলে এটাই তোমার হাজব্যান্ডের বাসা। শ্যাংশাং তখন কথাটা ঘোরানোর জন্য বলে কিন্তু আমার হৃদয়টা তো তার কাছেই আছে। গু ইয়ানলিন বুঝতে পারে যে শ্যাংশাং বাসা থেকে চলে এসেছে। তখন তাকে বলে তুমি বিপদে পড়লে সবসময় আমাকে তোমার পাশে পাবে। এ বলে সে শ্যাংশাংকে তার বাসায় নিয়ে যায়। আর এখানেই ড্রামার এই পার্টটি শেষ হয়ে যায়। পরবর্তী পার্টটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।